সুপ্রিয় দর্শক শ্রোতা, পেকো.টি বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকতা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডেন্টিস্ট শফিকুল ইসলাম। আপনারা জানেন, বিশ্ব করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন প্রাণহানি ঘটছে, বাংলাদেশও এর বাইরে নয়। করোনা থেকে রক্ষা পেতে পৃথিবীর বিভিন্ন দেশ ইতিমধ্যে লকডাউন ও স্বাস্থ্য বিষয়ে নির্দেশনা জারি করেছে। বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে পুরো দেশকে করোনা ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে। নির্দেশনায় জনসাধারণকে ঘরে থাকতে বলা হয়েছে। স্বাস্থ্য ঝুঁকি কমাতে এক এলাকা থেকে অন্য এলাকায় নাগরিককে যাতায়াত না করার জন্য আহ্বান জানানো হয়েছে। এরপরও থেমে নেই যাতায়াত, বাড়ছে ঝুঁকি। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করে আসছেন পেকুয়ার এক কিংবদন্তি চিকিৎসক ডাক্তার মুজিবুর রহমান, আরএমও, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ পেকুয়া.টি বাংলার অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি এই কিংবদন্তি চিকিৎসক ডাক্তার মুজিবুর রহমান স্যারকে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। স্যার, আপনার থেকে বিষয়টা জানবো, করোনা এমন একটি যে প্রাণঘাতী ভাইরাস, এই ভাইরাসটা দেখাও যায় না, বোঝাও যাচ্ছে না। এখন এই ভাইরাস থেকে বাঁচানোর জন্য কি কি উপায় আছে বলে আমাদের একটু আপনি জানাবেন স্যার। ধন্যবাদ পেকুয়া.টিভি বাংলাকে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি পেকুয়ার কিংবদন্তি চিকিৎসক নয়, আমি একজন সাধারণ একটা চিকিৎসক। পেকুয়ারি মাটি মানুষের সাথে আমার গভীর সম্পর্ক, এই মাটিতে আমার জন্ম। দেখেন, এই করোনা ভাইরাসকে বলা হয় সাইলেন্ট স্প্রেডার। এই যে আমরা এখানে 2-3 জন বসে আছি, আমরা নিজেরাও জানি না আমাদের কারো দেহে করোনা ভাইরাস আছে কি না। এই জন্য বলা হচ্ছে, আপনি যখন রাস্তাঘাটে বের হবেন, পারতপক্ষে আপনি ঘরে থাকেন। একান্তই যদি আপনি বের হতে হয়, আপনার মনে করতে হবে যে আপনার সাথে রাস্তায় যে লোকটার দেখা হচ্ছে তারও করোনা ভাইরাস থাকতে পারে। এটা চিন্তা করে আপনি তার থেকে 3 ফুট দূরে থাকবেন। আপনি মাস্ক ব্যবহার করবেন, সামাজিক দূরত্ব, ঘরে থাকা, বারবার হাত ধোয়া, অপরিষ্কার হাত নাক এবং চোখে মুখে না দেওয়া, এইগুলি হলো আমাদের এই গরিব দেশের জন্য করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায়। উন্নত বিশ্ব, আমেরিকা, ইতালি, স্পেন, ওরা বিশেষ করে আমেরিকা চিকিৎসা বিজ্ঞানের ওরা শিখরে আছে। কিন্তু আজকে ওখানে কি হচ্ছে আপনারা দেখেন, যে প্রতিদিন 2 সহস্রাধিক লোক মারা যাচ্ছে। সমস্ত চিকিৎসাকে ফেল করে মানুষ করোনায় প্রাণ হারাচ্ছে। তাদের চিকিৎসা ব্যবস্থার তুলনায় আমাদের চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল। তো এই জন্য এই ভাইরাস থেকে বাঁচার জন্য সচেতন হওয়া ছাড়া, লকডাউন 100% মেনটেন করা ছাড়া, ঘরে থাকা ছাড়া, স্বাস্থ্যবিধি মানা ছাড়া বাঁচার কোনো উপায় নেই। একটা কেস যখন ধরা পড়ে, সে যে গাড়িতে চড়ছে সে গাড়ির ড্রাইভারও ঝুঁকিতে আছে, সে গাড়ির অন্যান্য প্যাসেঞ্জাররাও ঝুঁকিতে আছে, সে যে দোকানে বসে চা খেয়েছে সেই দোকানদারও ঝুঁকিতে আছে, সেই দোকানের অন্য কাস্টমাররা ঝুঁকিতে আছে। সে যদি কোনো হাসপাতালে যায়, সেই হাসপাতালের ডাক্তার, নার্স সবাই ঝুঁকিতে থাকে, এবং সেই হাসপাতালে আগত অন্যান্য রোগীরাও কি ঝুঁকিতে থাকে। তো এই জন্য সামাজিক দূরত্ব মেনটেন করা দরকার। আপনি যখন রাস্তায় বের হবেন, আপনারও করোনা ভাইরাস আছে কিনা আপনি জানেন না, আপনি আরেকজনকে করোনা ভাইরাসটা পার করে দিতে পারেন, তাহলে আপনি তার ক্ষতি করলেন। কিয়ামতের দিন এই ক্ষতির জন্য আপনাকে জবাব দিতে হবে। সেই লোক যদি করোনায় মারাও যায়, তাহলে এই মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। এই দুনিয়ার আদালতে আপনার ফাঁসি না হলেও পরকালের আদালতে এই লোকটাকে হত্যার দায়ে আপনার ফাঁসি হবে। একজন করোনা রোগী থেকে সে যদি অসচেতন হয়, তাহলে তার কারণে 100 জনের করোনা হতে পারে,
এবং 100 জনের মৃত্যুর জন্য সেই দায়ী থাকবে। হয়তো এই দুনিয়ায় তার বিচার হবে না। আমরা যারা মুসলিম আর যারা পরজন্মে আমরা যারা পরকালকে বিশ্বাস করি, তাদেরকে মনে রাখতে হবে এই 100টা হত্যার জন্য তার বিচার হবে একদিন। এই জন্য আমরা ঘরে থাকব। আমরা যারা চিকিৎসা পেশায় নিয়োজিত আছি, আমরা ঘরে থাকতে পারতেছি না। আপনারা তো সৌভাগ্যবান, আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই। অনেকে বলছে, স্যার বাইরে গেলে না গেলে কি খাবো? রিজিকের মালিক রাজ্জাক, আপনি আল্লাহরে ধরে থাকেন, ঘরে থাকেন, খাবারের ব্যবস্থা হবে। কিন্তু আপনি বাইরে বের হয়ে নিজে মরবেন, পরিবার পরিজনের জন্য করোনা নিয়ে আসবেন এবং রাস্তায় আরেকটা লোককে করোনা ঝুঁকিতে ফেলবেন, এটা কখনো একটা ভালো মানুষের কাজ হতে পারে না। এই জন্য আমার পরামর্শ হলো, লকডাউন আপনারা মেনে চলুন। এই যে দেখেন আজকে 4টা করোনা রোগী ধরা পড়েছে, মহেশখালীতে 3 জন এবং টেকনাফে 1 জন। সেখানে রোগীগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এই রোগীগুলা মহেশখালীর লোকেরা, কিন্তু ঢাকা থেকে ওরা আসার সময় করোনা ভাইরাসটা সাথে করে নিয়ে এসেছে। সুস্পষ্ট রাসূলুল্লাহর হাদিস যে কোনো এলাকায় মহামারী দেখা গেলে সেই এলাকা ছেড়ে কেউ অন্য এলাকায় যাবে না এবং মহামারী এলাকায়ও কেউ প্রবেশ করবে না। আজকে যদি আমরা এটা মানতাম, তাহলে মহেশখালীতে করোনা রোগী ধরা পড়তো না। তারা ঢাকাতে ছিল, তারা ঢাকায় থাকতো, তাহলে করোনা ঢাকাতেই থাকতো। আজকে তারা মহেশখালীর মতো দ্বীপে করোনা রোগী নিয়ে আসছে। বাংলাদেশের দক্ষিণ প্রান্ত টেকনাফে তারা করোনা নিয়ে আসছে। তাহলে এটা আমরা দেশের প্রচলিত আইন মানতেছি না, আমরা ধর্মকেও মানতেছি না। তো এখন প্রশাসনের উচিত কক্সবাজার জেলাকে যে লকডাউন ঘোষণা করা হয়েছে, এটা যেন 100% কার্যকরী হয়। কেউ যেন ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, নারায়ণগঞ্জ থেকে এই পেকুয়ায় বা এই কক্সবাজারে ঢুকতে না পারে। আজকে মহেশখালীতে আছে, কালকে পেকুয়ায় পার হয়ে চলে আসবে। স্যার, আপনি জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বিভিন্ন জায়গায় যে এ পর্যন্ত কতজনের করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করেছেন এবং এদের রেজাল্ট কি? আপনি এদের থেকে কী বুঝেছেন এবং আমাদেরকে কী বার্তা দিবেন এ সম্পর্কে স্যার? আমরা জানি পেকুয়াতে করোনা ভাইরাস হয়তো আগে ছিল না। আমাদের একটা বদ্ধমূল ধারণা হয়েছে যে করোনা ভাইরাস যদি আসে, তাহলে যারা বাইরের থেকে আসতেছে ওদের মাধ্যমে করোনা ভাইরাস পেকুয়ায় ঢুকবে। এই জন্য যারা নারায়ণগঞ্জ থেকে আসছে, যারা চট্টগ্রাম থেকে, দামপাড়া থেকে আসছে, হালিশহর থেকে আসছে এবং ঢাকা থেকে আসছে, তাদের নমুনা আমরা সংগ্রহ করেছি। তারা নমুনা সংগ্রহ করতে গিয়ে তারা আমাদেরকে বলেছে যে আমাদের কোনো অসুবিধা নাই স্যার, আমরা একেবারে সম্পূর্ণ সুস্থ আছি। কিন্তু বিষয়টা হলো, নমুনা করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার পরে 14 দিন তার কোনো সিমটম থাকে না, সে একদম সম্পূর্ণ সুস্থ থাকে। তার সিমটম দেখা দিতে একটা সময় লাগে। তারপর এই জন্য আমরা তোমাদের নমুনা সংগ্রহ করতে এসেছি। আমরা এই পর্যন্ত 51 জন রোগীর নমুনা আমরা সংগ্রহ করেছি, যারা বিভিন্ন জায়গা থেকে পেকুয়া এসেছে। আর কিছু রোগী আমরা নমুনা সংগ্রহ করেছি যাদের জ্বর, কাশি, গলা ব্যথা আছে, করোনার লক্ষণ আছে। তারা বাইরের থেকে না আসলেও তারা হয়তো কোনো প্রবাসীর সংস্পর্শে এসে থাকতে পারে, তাদের করোনা হতেও পারে। এই সন্দেহে আমরা করোনার লক্ষণ আছে এরকম কিছু রোগীর নমুনা আমরা সংগ্রহ করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, একটা যদি করোনা ভাইরাস ঢুকে সেটাকে আমরা শনাক্ত করব। এখানে আমরা যতটুকু সাবধানতা অবলম্বন করা উচিত, সেই সাবধানতা অবলম্বন করে এই সমস্ত নমুনা আমরা সংগ্রহ করেছি। এখন যদি আমরা জীবনের ঝুঁকি মনে করে ঘরে বসে থাকি, তাহলে
যে তিনটা রোগী যদি আসে, এগুলো যদি ঠিক সময়ে ধরা না পড়ে, তাহলে পুরো পেকুয়া করোনা ছেয়ে যেতে বেশি সময় লাগবে না। এই জন্য জীবনের ঝুঁকি থাকলেও এই কাজ আমি না করলেও কাউকে না কাউকে করতে হবে। যেহেতু আমি এই মাঠেরই সন্তান, এই মাটির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, তো এই জন্য জীবনের ঝুঁকি এখানে কোনো বিষয় নয়। আমি মুজিব ডাক্তারের জীবনের বিনিময়েও যদি আমাদের পেকুয়াবাসী করোনা থেকে রক্ষা পায়, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ স্যার। স্যার, এখন বিভিন্ন জায়গাতে যেভাবে পেকুয়াতে লোকজন আসা যাওয়া করতেছে, এভাবে যদি আসতে থাকে আমাদের পেকুয়া কীরকম ঝুঁকির মধ্যে পড়তে পারে এবং এই ঝুঁকি থেকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি স্যার? আমি বারবার প্রশাসনকে বলে আসছি যে আমাদের যে একটা কোয়ারেন্টাইন সেন্টার নির্ধারিত করা হয়েছে, আমার একটা প্রস্তাব ছিল যারা এখন বাইরে থেকে আসতেছে, বিশেষ করে ঢাকা থেকে, চিটং থেকে, নারায়ণগঞ্জ থেকে, সাতখানিয়া থেকে যারা আসতেছে, তাদেরকে ওই কোয়ারেন্টাইন সেন্টারে 14 দিনের জন্য রাখা। যদি দেখা যায় যে তাদের দেহে ভাইরাসের সংক্রমণ আছে, তাহলে সেই ভাইরাসটা ওই কোয়ারেন্টাইন সেন্টারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সেখান থেকে আমরা তাকে আলাদা করে চিকিৎসায় নিয়ে আসলে আমার মনে হয় করোনা ভাইরাসটা আর ছড়াতে পারতো না। এখন আমরা হোম কোয়ারেন্টাইনের কথা বলতেছি, তারা প্রকৃতপক্ষে হোম কোয়ারেন্টাইন অনেকেই সেটা মানছে না এবং অনেক ক্ষেত্রে সেটা কার্যকরী হচ্ছে না। কারণ একটা বাড়িতে, গ্রামে এক বাড়ি থেকে আরেক বাড়িতে লোকজন যাতায়াত করে। আমি একটা বাড়ি হোম কোয়ারেন্টাইন করলাম, বললাম যে এই বাড়ির লোকজন যেন কোথাও বের না হয়, কিন্তু পাশের বাড়ির লোকজন ওই বাড়িতে ঢুকতেছে, তারা আবার ওখান থেকে বের হয়ে অন্য বাড়িতে ঢুকতেছে। সুতরাং এইভাবে ভাইরাসটা নীরবে সমাজে স্প্রেড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এক্ষেত্রে আমার প্রস্তাব ছিল যে আমাদের যে কোয়ারেন্টাইন সেন্টার আমরা নির্ধারিত করেছি স্টেডিয়ামে, ওখানে যেন যাই এখন যারা অন্তত বাইরে থেকে আসতেছে তাদেরকে যেন ওখানে 14 দিনের জন্য রাখা হয়। আর আমি এখনও বলবো লকডাউন যেন 100% মেনটেন করা হয়। একান্তই আসলে তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে থাকতে হবে এবং তাদেরকে পুশব্যাক করে দিতে হবে। ধন্যবাদ স্যার। স্যার, আপনারা তো আপনাদের মতো স্বনামধন্য ডাক্তাররা বলতেছেন আমাদেরকে লকডাউন মেনে চলার জন্য। স্যার, আমরা লকডাউন মানলাম, মনে করেন নিত্য প্রয়োজনীয় যেমন বাজার সাজার জন্য, ওষুধের জন্য যে আমি যদি বাইরে যাই, ওখানে যদি কারো সাথে আমার সঙ্গে স্পর্শে আসে, আমি যদি মনে করি অথবা আমি নাও জানি, তো আমি যদি বাসায় ঢুকি, তো বাসায় ঢুকার সাথে সাথে আমার কী করণীয় স্যার? হ্যাঁ, কারো যদি একান্তই বের হতে হয় তাহলে সে যতটুকু সম্ভব অন্য লোকের কাছ থেকে দূরে থাকবে। সে বাজার সওদাই করার সময়, দোকান থেকে ওষুধ কেনার সময়, ওষুধের দোকান থেকে সে 3 ফুট দূরত্ব বজায় রাখবে। মাছ কিনতে গেলেও মাছ বিক্রেতার কাছ থেকে 3 ফুট দূরত্ব বজায় রেখে সে সম্ভব তার কাজ সারবে। এরপরে সে বাসায় এসে সে মাস্ক ব্যবহার করবে বের হওয়ার সময়। তারপর সে বাসায় এসে সাবান দিয়ে গোসল করে ফেলবে, তার জামা কাপড় ধুয়ে দেবে এবং বাড়িতে এসে ভালো করে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ফেলবে। এবং মনে রাখতে হবে করোনা ভাইরাস শরীরে ঢুকার পথ হলো মুখ, হাত থেকে নাক আর মুখ দিয়ে, অথবা নিঃশ্বাসের মাধ্যমে, নিঃশ্বাসের সাথে। তো এই জন্য বাইরে কেউ গেলে অবশ্যই বাড়িতে এসে গোসল টোসল করে ফেলবে এবং সাবান দিয়ে হাত মুখ ধুয়ে ফেলবে। ধন্যবাদ স্যার। স্যার, এই সময়ে আমরা কোন কোন ফল ফ্রুট খেলে আমাদের জন্য মানে ঝুঁকি হবে এবং কোন কোন ফল ফ্রুট খেলে আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকারী হবে মনে করেন আপনি স্যার? দেখেন, আমরা সবসময় এখানে করোনা ভাইরাস যারা আক্রান্ত হয়, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ওরা সবচেয়ে বেশি আহত হয়, ওরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এই জন্য আমরা এমন ফল ফ্রুট খাবো, ভিটামিন সমৃদ্ধ খাবার খাবো, ফল ফ্রুট খাবো, ভিটামিন সি জাতীয় খাবার খাবো, পেয়ারা খাবো, পেয়ারা তো পাওয়া যাচ্ছে না এখন, লেবু খাবো, কমলা খাবো,
যে কোনো ফ্রুট জাতীয় খাবার আমরা একটু বেশি খাবো, যাতে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। স্যার যে আমরা যে ফেসবুক দেখলাম লেবুটা যদি আমরা গরম পানিতে দিয়ে খাই, এখন এটা কি গরম পানিতে দিয়ে খাবো নাকি স্যার ভাতের মধ্যে দিয়ে খাবো, এরকম কোনো নির্দেশনা আছে কিনা স্যার? গরম পানির সাথে খেলে এটা ভালো। সবসময় গরম পানি খাবেন, গরম চা খাবেন, গরম দুধ খাবেন, মানে সব কিছু ঠান্ডা থেকে একদম দূরে থাকতে হবে, আমাদের যেন সর্দি কাশি না হয়। স্যার এই সময় আমাদেরকে বাঁচানোর জন্য, এ সময় থেকে উত্তরণের জন্য কোনো নিয়মিত কোনো ওষুধ যদি দেওয়া যেত স্যার, একটু যদি নাম বলতেন আর কি স্যার। আমি তো আগেই বলেছি আমার আলোচনার শুরুতে যে এখানে কোনো ওষুধই কার্যকরী নয়। এখনও কিছু ওষুধ ট্রায়ালে চলতেছে, এটা ইন জেনারেল লোকদের জন্য নয়, যারা এই স্বাস্থ্য ব্যবস্থার সাথে জড়িত তাদেরকে বলা হচ্ছে ক্লোরোকুইন 2টা করে সপ্তাহে খাওয়ার জন্য। এটা সবার জন্য ইন জেনারেল নয়। এখানে আপনাদের মনে রাখতে হবে এই ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হলো সামাজিক দূরত্ব মেনটেন করা, হাত ধোয়া, এছাড়া আর বাকি সব, এবং ঘরে থাকা, এছাড়া বাকিগুলো কোনোটাই এখনও কার্যকর প্রমাণিত হয়নি। স্যার পেকোবাসীর জন্য আপনি সর্বশেষ কী বার্তা দিতে চান, একটু সঙ্গে বলবেন স্যার। পেকোবাসীর জন্য আমার সর্বশেষ, প্রথম এবং শেষ কথা হলো আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এবং আপনারা ঘন ঘন হাত ধুন, এবং এই মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য চেষ্টা করুন। পেকোবাসীর জন্য আপনি সর্বশেষ কী বার্তা দিতে চান, একটু সঙ্গে বলবেন স্যার। পেকোবাসীর জন্য আমার সর্বশেষ, প্রথম এবং শেষ কথা হলো আপনারা ঘরে থাকুন, নিরাপদে থাকুন, এবং আপনারা ঘন ঘন হাত ধুন, এবং এই মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য চেষ্টা করুন। আর যারা পেকুয়ার বাইরে আছে তারা আপনারা যেখানে আছেন আপনারা সেখানেই থাকেন। আপনারা দেশের আইন অমান্য করে, রসুলের হাদিস অমান্য করে পেকুয়ায় ঢুকার চেষ্টা করবেন না। আপনারা জীবনের চেয়ে জীবিকা কোনো গুরুত্বপূর্ণ নয়, আগে জীবন পরে জীবিকা। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার আমরা যদি ঘরে না আসি বা বের না হই তাহলে আমরা কি খাবো? আপনারা খেতে পারবেন, আপনারা বেঁচে থাকলে অনেক কাজ করতে পারবেন, কিন্তু এখন বেঁচে থাকাটাই জরুরি, আর একজনকে বাঁচানোটাই জরুরি। এজন্য আপনারা ঘরে থাকবেন, এটাই আমার শেষ কথা। আপনারা ঘরে থাকুন, নিরাপদ থাকুন, কোনো প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার দরকার নেই। ছোটোখাটো আপনাদের অসুখ বিসুখ হলে আমাদের হেলথ কমপ্লেক্সের সমস্ত ডাক্তারের নাম্বার দেওয়া আছে, আমাদের হটলাইন আছে, আমাদের স্বাস্থ্য বাতায়নের নাম্বার আছে, অনেকগুলা ওয়ে আপনাদের জন্য খোলা আছে। আপনারা ঘরে বসে টেলিফোনের মাধ্যমে চিকিৎসা নেন। তাও আপনারা ছোটোখাটো রোগের জন্য হাসপাতালে গিয়ে বড় রোগ করোনা নিয়ে ফিরে আসার দরকার নেই। আপনারা কয়েকটা গ্যাস্ট্রিকের ওষুধের জন্য, কয়েকটা প্যারাসিটামলের জন্য হাসপাতালে যাবেন, ওখান থেকে হয়তো আপনি মহামারী করোনা নিয়ে আপনার পরিবার পরিজনের কাছে ফিরে আসতে পারেন। এই জন্য আপনাদেরকে বারবার বলছি, আপনারা ঘরে থাকুন, কোনো অজুহাতে ঘর থেকে বের হওয়ার অজুহাত আপনারা খুঁজবেন না। এটাই আমার সর্বশেষ বার্তা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ ধরে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মুজিবুর রহমান স্যারের যে আলোচনা শুনেছেন, সে অনুসারে আপনারা মেনে চলবেন, নিজের জন্য, দেশের জন্য, জাতির জন্য। আজকে এই পর্যন্ত। আমরা অন্য কোনো সময় অন্য কোনো অতিথির সাথে আমরা আবার উপস্থিত হব স্বাস্থ্য কথায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিরাপদে থাকুন।